হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইস খান, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, আজকে আপনারা শুনতে পাবেন আরাফাত ভাইয়ের লেখা সম্পূর্ণ নতুন একটি ঘটনা। আমাদের এই চ্যানেলে এইবারই প্রথম আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথের ঘটনা। শুধু এইটুকুই বলবো, আজকে আপনারা ভয়ের অন্য এক লেভেলে চলে যাবেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। সেখানে আপনাদের জানা শোনা সেরা ঘটনাটি লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে আমাদেরকে পাঠিয়ে দিন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutatda@gmail.com, BHOOTAAA@gmail.com। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আরাফাত ভাইয়ের লেখা গুরু জগন্নাথের ঘটনায়। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও পরম করুণাময় আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ আরাফাত, ভূত আড্ডার একজন অ্যাডমিন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আমার গ্রামের বাড়ি। যদিও আমি বর্তমানে কাতারের একটি স্বনামধন্য কোম্পানিতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা জীবন্ত ক্যারেক্টার, যার নাম গুরু জগন্নাথ। সাথে আছে তার শক্তিশালী জিন রবিন। আশা করি তার সব ঘটনা ধামাকাদার হবে, এতটুকু তো বলতেই পারি। তাই আমি এখন থেকে চেষ্টা করব ল্যাংড়া কবিরাজের পাশাপাশি গুরু জগন্নাথের ঘটনা শেয়ার করতে। গুরু জগন্নাথ এমন একটি ক্যারেক্টার যিনি প্রয়োজনে স্বয়ং নিজেই কালো জাদু করেন, আবার কালো জাদু কিংবা জিনে ধরা আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাও করেন। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, গুরু জগন্নাথ কালো জাদু করতে গিয়ে তার গ্রামের লোকের কাছে ধরা খেয়ে যায়, যার কারণে সে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়। আর খুশির খবর হলো তিনি বর্তমানে কাতারেই আছেন, তাই আমার পক্ষে তার কাছ থেকে সরাসরি ঘটনা কালেক্ট করা সম্ভব হচ্ছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল ঘটনায়। আমাদের প্রবাসীদের জীবন যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। পরিবার থেকে হাজারো মাইল দূরে ভিনদেশে এসে দিন থেকে রাত আর মাস থেকে বছর কিছু টাকার বিনিময়ে কর্মক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, শুধু পরিবারের বাকি সদস্যদের সুখে রাখার জন্য। ভোর হতেই কাজের উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসি সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালে। ডিউটিতে আসা যাওয়ার সময় আমাদের ক্যাম্পে দীর্ঘদিন যাবৎ একটা মাঝবয়সী লোককে দেখে আসছি। লোকটি প্রতিদিন ঠিক একই সময় মনমরা হয়ে কেমন জানি উদাসীন আর গুরুগম্ভীর একটা ভাব নিয়ে এক চিত্তে মনে কি যেন ভেবে যায়। লোকটিকে দেখতে দেখতে মনে হাজারো প্রশ্ন আর অনেকখানি কৌতূহল নিয়ে একদিন সুযোগ পেয়ে তার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করি। উত্তরে তিনি জানায় ইন্ডিয়ার ইউপি তথা উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি, আর তার নাম জগন্নাথ সেন। যদিও এখানে সবাই তাকে গুরু নামে চেনে। মূলত গুরু নামটা শুনে তার সম্পর্কে জানার আগ্রহ আরো বেড়ে যায়। তাই তাকে আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনাকে সবাই গুরু নামে ডাকে কেন? না মানে আমাদের বাংলা ভাষায় তো গুরু মানে শিক্ষক বা ওস্তাদকে বোঝায়, তার মানে আপনি কি এরকম কোনো কিছু নাকি? আমার হাসির ছলে এমন প্রশ্ন শুনে লোকটির মলিন মুখখানা মুহূর্তেই হাসিতে পরিপূর্ণ হয়ে ওঠে। ঠোঁটের কোণে একটু মসৃণ হাসি আর একটা চাপা নিঃশ্বাস নিয়ে বলল, এক সময় আমার নাম ছিল গুরু জগন্নাথ। যদিও আমাকে আমার এলাকার সবাই এই নামেই চেনে, কিন্তু কাতারে আসার পর থেকে এখানে সবাই শুধু গুরু বলেই ডাকে। আসলে আমি একজন তান্ত্রিক। তুমি কি তান্ত্রিক সম্পর্কে জানো? আমি তার কথা শুনে বললাম, জি হ্যাঁ, কিছু কিছু জানি, তবে আপনার সম্পর্কে আরো বেশি করে জানতে চাই। কেননা আপনি যদি সত্যিই তান্ত্রিক হয়ে থাকেন, আপনার কাছে অনেক ভৌতিক ঘটনা কিংবা অভিজ্ঞতা থাকার কথা। আর আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনার ঘটনাগুলো আমাদের একটা ইউটিউব চ্যানেলে শেয়ার করতে চাই। আমার কথা শুনে লোকটি
আগ্রহের বশে আমাকে জিজ্ঞেস করে, আপনাদের ইউটিউব চ্যানেলে আমার ঘটনা শেয়ার করবেন? মানে ঠিক বুঝলাম না। তখন আমি তাকে বললাম, আসলে আমাদের বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ভৌতিক সব ঘটনা শেয়ার করা হয়। এরপর আমি লোকটিকে আমাদের ভূত আড্ডার ব্যাপারে বিস্তারিত খুলে বললাম এবং তার জীবন বৃত্তান্ত জানতে চাইলাম। গুরু জগন্নাথ আমার কথা শুনে একটু নড়েচড়ে বসলো আর গলা চাকিয়ে তার মতো করে হিন্দি ভাষায় বলতে শুরু করলো। আমি সবার বোঝার সুবিধার্থে বাংলা ভাষায় তার মতো করেই বলার চেষ্টা করছি। বলছেন, গুরু জগন্নাথ, আমি পরিবারের একমাত্র ছেলে সন্তান। ছোটবেলা থেকেই স্বভাবগতভাবেই বড্ড ডানপিটে আমি। সবসময় নিজের ইচ্ছা প্রাধান্য পেত আগে। আমি জানি না এই অভ্যাস ভালো নাকি খারাপ, তবে নিজের ইচ্ছে প্রাধান্য দিয়ে বেপরোয়া চলার কারণে জীবনে লাভের চেয়ে ক্ষতি করেছি বেশি। বংশগতভাবে সনাতন ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও বুদ্ধির বয়সে কখনো শখের বশেও মন্দিরে যাইনি। বলা যায় এক প্রকার ধর্মচর্চা করাই হয়নি। দুরন্তপনা শৈশব আর আনমনা কৈশোর জীবন পেরিয়ে যখন যুবকে পরিণত হলাম, মাথায় চেপে বসলো নতুন এক ভূত। একদিন গ্রামের এক মেয়েকে জিনে ধরেছে, আর সেই জিন তাড়ানোর জন্য বিশাল হাবনের ব্যবস্থা করেছিল গ্রামবাসী। আশেপাশের কয়েক গ্রামের পুরোহিত এক হয়ে যজ্ঞের ব্যবস্থা করলো, আর শুরু হলো প্রেতাত্মা আর পুরোহিতদের মাঝে এক মহাযুদ্ধ। সেই যুদ্ধ ছিল অদৃশ্য শক্তির বিরুদ্ধে মানুষের যুদ্ধ, আর অদৃশ্য শক্তিকে পরাজিত করে বরাবরের মতোই জয়ী হয় পুরোহিতরা। আমার মনে হঠাৎ প্রবল ইচ্ছে জাগলো পুরোহিত হবার, কিন্তু তার জন্য তো অনেক ধর্মীয় জ্ঞান অর্জন করা দরকার। কিন্তু আমি হতাশ হইনি। এলাকার এক পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে আবদার করলাম সিদ্ধি লাভ করার। পুরোহিত মশাই আমাকে বলল, এইটা কোনো মামুলি কাজ না, তুমি চাইলেই যে পেয়ে যাবে, তবে তোমার অনেক কষ্ট করতে হবে এই কাজে সফল হতে হলে। তাই বলি, আগামীকাল থেকে মন্দিরের সেবায় নিজেকে উৎসর্গ করো, যা হবার পরে দেখা যাবে। পুরোহিত মশাই নিতান্তই ভালো মানুষ। তার কথা মতো পরদিন থেকেই মন্দিরের সেবায় নিয়োজিত হলাম। কিছুদিন অতিবাহিত হবার পর আমি বুঝতে পারলাম পুরোহিত মশাই আমাকে তার কথার জালে ফাঁসিয়ে মন্দিরে আবদ্ধ করে রেখেছে। তাছাড়া তিনি আমাকে এই পর্যন্ত কোনো শিক্ষা দীক্ষাই দিল না। এসব চাকরের মতো কাজ করে আমি সিদ্ধি লাভ করব কিভাবে? পুরোহিত মশাইয়ের ওপর এক পৃথিবী সমান রাগ আর ক্ষোভ নিয়ে তার সামনে গিয়ে ইচ্ছে মতো কথা শুনে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আজব ব্যাপার হলো, আমার ক্রোধান্বিত চেহারা আর ঝাঁঝালো কথা শুনেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং চেহারায় মৃদু হাসি নিয়ে বললেন, বাবা জগন্নাথ, তোমার পণ্ডিতের চেয়ে আগে ভালো মানুষ হওয়া জরুরি। আমি কি করতে চেয়েছি তুমি হয়তো আজ না হয় কাল ঠিকই বুঝতে পারবে। পুরোহিত মশাইয়ের কথায় কর্ণপাত না করে শ্মশান ঘাটের দিকে রওনা হলাম। শুনেছি শ্মশান ঘাটে রাতের বেলায় অঘরী বাবারা ধ্যান করেন। আমি হয়তো তাদের কাছে কিছু শিখতে পারবো। রাতের বেলায় নির্জন খাল পাড়ে বসে একাকী সময় পার করতে রইলাম। না জানি কবে কোন সময় সেই অঘরী বাবার দেখা মিলবে। কত স্বপ্ন চোখে, কি এক অদ্ভুত জেদ আমার। নিজেকে শক্তিধর করার নেশায় আমি মাতোয়ারা ছিলাম। আমি আমার ভবিষ্যৎ শক্তি নিয়ে ভাবতে ভাবতে কখন যে তন্দ্রাচ্ছন্ন হয়ে খালপাড়ের হিজল গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আমার ঘুম ভাঙে কাঁধে একটা নরম হাতের স্পর্শকে। একটা অদ্ভুত ঘ্রাণ নাকে ভেসে আসে। পিছনে ঘুরে তাকিয়ে দেখি একজন সুঠাম দেখি লম্বা লোক দাঁড়িয়ে আছে। পরনে একটা কালো ধুতি আর গায়ে কোনো কাপড় নেই। গলায় কয়েকটা বড় বড় মালা আর কাঁধে একটা চামড়ার ব্যাগ ঝুলানো। আমি মনের ভেতর এক গাদা প্রশ্ন নিয়ে বিস্ময়ের সাথে বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে আছি। লোকটি সম্ভবত আমার মনের কথা সব বুঝে ফেলেছে।
তখন শান্ত গলায় আমার মাথায় ভরসার হাত বুলিয়ে লোকটি বলল, ভয় পাস নে বাছা, তুই এখানে কেন এসেছিস তা আমি জানি। তোকে আর কিছু নিয়ে ভাবতে হবে না। তুই যার জন্য অপেক্ষা করছিস সে তোর সামনে দাঁড়িয়ে। আমি বললাম, আপনি কি অঘরী বাবা? তাহলে আমি কি একজন নামকরা পুরোহিত হতে পারবো? আমিও কি অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? লোকটি বলল, হ্যাঁ, আমি একজন অঘরী। তবে তুই কি হবি বা কি করতে পারবি তা শুধু তোর সাহস আর প্রচেষ্টার উপর নির্ভর করবে। মন্দিরের পুরোহিত আমাকে তোর সম্পর্কে সবই বলেছে। তিনি চেয়েছেন তোকে পুরোহিত করার আগে একজন ধর্মপ্রাণ মানুষ বানাতে। কেননা একজন ধর্মবিমুখ মানুষ কখনো অন্যের সাহায্য করতে পারে না, সাহায্য করলেও সে সফল হতে পারে না। আমি অঘরী বাবার কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাইলাম, আর আমাকে তিনি যেভাবে শিক্ষা দেবেন আমি ঠিক সেভাবেই মেনে চলবো বলে জানালাম। অঘরী বাবা বললেন, দেখ বাছা, তন্ত্রবিদ্যা আয়ত্ত করা সহজ কাজ নয়। এর জন্য মানুষ যুগের পর যুগ সাধনা করে, আর এই বিদ্যার কোনো শেষ নাই। তাই এই নেশা যার মাথায় একবার চেপে বসেছে সে আর কিছুই বোঝে না জ্ঞান অর্জন ছাড়া। তুই যদি এই কাজ শিখতে চাস, তোর মূলত 3টা জিনিস থাকতে হবে: অসম্ভব সাহস, মুখস্থ বিদ্যা, আর হলো উপস্থিত বুদ্ধি। কেননা সাহস ছাড়া এই কাজে সফল হতে পারবি না, কারণ এই কাজে অনুকূল আর প্রতিকূল সমস্ত কাজেরই মোকাবেলা করতে হবে, অনেক বেশি সাহসী হতে হবে। আর মুখস্থ বিদ্যায় দক্ষ না হলে তুই অল্প সময়ে এত সব তন্ত্রমন্ত্র শিখতে পারবি না। এসব কাজের জন্য তন্ত্রমন্ত্র অনেক বেশি জরুরি। বলা চলে তোর তন্ত্রমন্ত্রই হবে তোর সফলতা, আর উপস্থিত বুদ্ধি হবে তোর মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার অন্যতম মাধ্যম। এসব কাজে কখন কেমন ভয়াবহতার মোকাবেলা করতে হবে কারো জানা নেই, তাই নিজের পরিকল্পনার বাইরে কিছু ঘটলে কেবল উপস্থিত বুদ্ধিই হবে বেঁচে ফিরে আসার আরেকটি হাতিয়ার। এখন তুই যদি এসব কিছুতে নিজেকে পারদর্শী হিসেবে প্রমাণ করতে পারিস তাহলে তুই এই পথে আগাতে পারবি, আর তার জন্য তোকে বেশ কিছু পদক্ষেপ ডিঙিয়ে যেতে হবে। তাহলে আমি তোকে সিদ্ধি শিক্ষা দিতে রাজি আছি। এইবার তুই ভেবে দেখ কি করবি। তোকে 2 দিন সময় দিলাম, ভেবেচিন্তে তোর সম্মতি জানাইস আমাকে। অঘরী বাবা এসব কথা আমাকে বলেছিল, আর আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছিলাম। আমি তৎক্ষণাৎ 2 দিন সময় অগ্রাহ্য করে অঘরী বাবাকে বললাম, বাবা, আমি সব কিছু মেনে নিতে রাজি আছি। আপনি যেমন খুশি পরীক্ষা নিন, আমি প্রস্তুত। একজন শক্তিশালী তান্ত্রিক হতে চাই। আমার অনেক শক্তি চাই, অনেক, যেই শক্তি দিয়ে অদৃশ্য আত্মাদের বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আপনি আমাকে আদেশ করুন, আমি এক বাক্যে পালন করব। আপনি শুধু আমাকে অনেক বড় একজন তান্ত্রিক বানিয়ে দিন। আমার কথাগুলো শুনে অঘরী বাবা মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে বাছা, আজকে থেকেই তোর পরীক্ষা শুরু। তবে মনে রাখবি, তোর অর্জিত জ্ঞান দ্বারা কখনোই কারো ক্ষতি করবি না। এটাই যেন হয় তোর মূলনীতি, কারণ এই কাজে তুই ভালো কাজ শেখার আগে খারাপ কাজগুলো শিখতে হবে। কেননা রোগ সম্পর্কে যদি তুই না জানিস তাহলে ঔষধ দিতে ব্যর্থ হবি। তাই তোকে প্রথমে শেখাবো আত্মাদের আমন্ত্রণ করা, আত্মাদের বশ করা, আর বিশেষ করে কালো জাদু করা। এসব শেখানো শেষ হলে শিখতে পারবি এসবের প্রতিকার, কারণ মূল সমস্যার উদ্ঘাটন করতে হলে তোকে আগে সমূলে গিয়ে কাজ করতে হবে। এরপর অঘরী বাবা আমাকে নিয়ে শ্মশানের পাশে একটা জঙ্গলের ভেতর নিয়ে গেল। জঙ্গলের ভেতরে গিয়ে দেখি একটা পুজো মণ্ডপের মতো করে সাজানো একটা জায়গা, যার চারপাশে অনেকগুলো মোমবাতি জ্বলছে।
আর মাঝখানে একটা আগুনের কুণ্ডলী, তার পাশে বসে আছে কয়েকজন প্রান্তিক গুচ্ছের লোক। তারা বসে বসে বিড়বিড় করে কি যেন করছিল তখন। এরপর অঘরী বাবা আমাকে একটা পুরনো মোটা কাগজের বই দিয়ে বলল, এই বইয়ের মাঝে অনেকগুলো মন্ত্র আর সমস্যা ও সমাধান নিয়ে বিস্তারিত লেখা আছে। তুই সময় নিয়ে এই বইটি পড়বি আর মন্ত্রগুলো এক এক করে মুখস্থ করবি। এই বই পড়া শেষ হলে আমার কাছে আসবি, আমি তোকে কিছু হাতে কলমে কাজ করতে দেব। এতে করে ধীরে ধীরে তোর মস্তিষ্ক এই ব্যাপারে সক্রিয় হয়ে উঠবে। আমি বইটি নিয়ে সেদিনের মতো বাড়িতে চলে আসি। বাড়িতে এসে যেন আমার আর তর সইছিল না। আমি তাড়াহুড়ো করে বইটি হাতে নিলাম। বইয়ের উপর চোখ পড়তেই দেখতে পেলাম সংস্কৃত ভাষায় বড় বড় করে লেখা মন্ত্রগুচ্ছ। বুঝতে বাকি রইল না এই বইয়ের মন্ত্রে কি লেখা আছে। খুলে পড়তে শুরু করলাম। সংস্কৃত ভাষায় মোটা কালির লেখা, প্রতিটা অক্ষর যেন অর্ধেক অর্থবহুল মনে হলো। আমি লেখাগুলো মানে মন্ত্রগুলো পড়তে পড়তে এতটাই নিমজ্জিত হয়ে যাই, তার গভীরে প্রবেশ করি, যার কারণে আমার সময়ের কোনো ফিকির নেই। টানা বই পড়ে কয়েকদিনের মাঝেই সম্পূর্ণ বইটি শেষ করলাম। আর মনে মনে ভাবতে রইলাম, যদি এরকম বেশ কয়েকটি বই পেতাম তাহলে হয়তো আমার সর্বোচ্চ শিখরে অনেক দ্রুত পৌঁছে যেতে পারতাম। পরের দিন রাতের বেলায় আবারও গেলাম অঘরী বাবার সেই আস্তানায়। গিয়ে তাকে বইয়ের ব্যাপারে জানালে তিনি বেশি কিছু না বলে আমাকে আরো 3টি হাতে দিয়ে এগুলো আমল করতে বললেন। আর আমাকে বেশ কয়েকটি মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন, আমার কোনো প্রকার সমস্যা হলে যেন আমি ভয় না পেয়ে এই মন্ত্রগুলো পাঠ করি। বাড়িতে এসে বই 3টি দেখতে গিয়ে নজরে আসলো একটি বইয়ের উপর লেখা আত্মাদের আমন্ত্রণ ও বশীকরণ। অন্য একটিতে লেখা আছে কালো জাদু ও নিষ্ক্রিয় কালো জাদু। আর অপরটিতে লেখা ছিল উল্টোকরণ কালো জাদু ও প্রেতাত্মাদের কাবু করা। বই 3টির উপরের লেখাগুলো দেখে আমার মোটামুটি ধারণা হয়ে গেল এসব কিসের বই বা আমাকে কি করতে হবে। তাই কালক্ষেপণ না করে এক এক করে দিন রাত সময় নিয়ে বইগুলো পড়তে শুরু করলাম। কিন্তু এরই মাঝে শুরু হলো নানান সমস্যা। যেমন আমি ঘুমের মাঝে অদ্ভুত কিছু প্রাণীর আক্রমণের শিকার হচ্ছি, কিন্তু তখনই অঘরী বাবার শিখিয়ে দেওয়া মন্ত্র পাঠ করলে প্রাণীগুলো অদৃশ্য হয়ে যায়। আমার অনেক বেশি ঘুম পেত, বিশেষ করে আমি বইগুলো পড়তে গেলেই আমি ঘুমিয়ে পড়তাম। তাই আমি মন্ত্র পাঠের পাশাপাশি বই পড়া চালিয়ে যেতে লাগলাম। বইগুলো পড়া শেষ হলে আমি তন্ত্রবিদ্যার পাশাপাশি অনেক ধর্মীয় জ্ঞানও অর্জন করি। আমি রীতিমতো ধর্মচর্চা শুরু করি, যা দেখে আমার পরিবারের লোকজন অনেক অবাক হয়। কেননা তার আগে আমি কোনোদিন মন্দিরের আশেপাশেও যেতাম না। কয়েক মাসের মাঝে আমি নিজের মাঝে একটা পরিবর্তন নিয়ে আসি। আমি শার্ট প্যান্ট ছেড়ে ধুতি পাঞ্জাবি পরতে শুরু করি আর চুলগুলোকে বড় করে ফেলি। মোট কথা দুস্তর একটা তান্ত্রিকের বেশ ধারণ করার চেষ্টা করি। মোট 4টা বই পড়া শেষ করে মোটামুটি সবকিছু আয়ত্ত করে ফেলি। বইগুলোর মাঝে তন্ত্রবিদ্যার উপর যা যা দরকার পড়ে তার অনেকটাই লেখা ছিল, যেমন প্রেতাত্মাদের বশ করার উপায়, কালো জাদু করার উপকরণ আর কালো জাদু কাটিয়ে নেওয়ার উপায়। সবকিছু বিস্তারিত দেওয়া ছিল। এসব কিছু আমি আমার ঘটনায় এক এক করে বিস্তারিত বলার চেষ্টা করব। এরপর একদিন আমি অঘরী বাবার কাছে গিয়ে আমার শিক্ষার ব্যাপারে জানাই। তখন তিনি বলেন, এই 4টি বই তোমার জন্য সবেমাত্র শুরু। তোমাকে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে। আরো অনেকগুলো বই আছে যা আমি ধীরে ধীরে দেব। অবশ্যই তা তোমার দক্ষতা দিয়ে অর্জন করতে হবে। আমি যখন বুঝবো যে তুমি পরবর্তী বইটা পাওয়ার যোগ্য, ঠিক তখনই আমি তোমাকে পরবর্তী বইটি দেব।
আর এখন তোমাকে কিছু কাজ করতে হবে, যা হবে তোমার সাহসিকতা আর প্রথম দক্ষতার প্রমাণ। তুমি কি প্রস্তুত আছো? আমি এক বাক্যে বলে দিলাম, জি বাবা, আমি প্রস্তুত। আদেশ করুন, আমাকে কি করতে হবে। তখন অঘরী বাবা বললেন, তোমাকে এক এক করে সাহসিকতার পরীক্ষা দিতে হবে। রাত 12টার পর গিয়ে সদ্য বিধবা নারীর একটা লাল শাড়ি আর তার ব্যবহৃত হয়েছে এমন এক কৌটা সিঁদুর সংগ্রহ করে আনতে হবে। আর একটি আত্মহত্যা করা যুবতী নারীর কবর খুঁড়ে কাফনের কাপড় আনতে হবে। মনে রাখবে, এই কাজে অনেক রিস্ক আছে, তবে কাজটি করতে হবে সবার চোখের আড়ালে, রাতের আধারে। যেই বলা সেই কাজ। অপেক্ষায় থাকি আর চোখ কান খোলা রেখে খোঁজ নিতে থাকি, কোনো এলাকায় কোনো নারী বিধবা হয়েছে কিনা, আর কোনো যুবতী নারী আত্মহত্যা করেছে কিনা। কয়েকদিন যেতে না যেতেই পাশের গ্রাম থেকে খবর এলো, সেখানে একজন লোক মারা গেছেন, যার নাকি সদ্য বিয়ে হয়েছিল। তার পরিবারের শোকের ছায়া নেমে এলেও আমার মনে খুশির অন্ত নেই, কেননা আমি এতদিন অপেক্ষা করেছিলাম এমন একটা খবরের আশায়। দিনের বেলায় গিয়ে সেই বাড়িটা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করে আসলাম, আর দিন পেরিয়ে রাত হতেই আমি শরীরটা বন্ধ করে বেরিয়ে পড়ি সেই বিধবা নারীর বাড়ির উদ্দেশ্যে। একে তো এই রাতের বেলা জিন ভূতের ভয়, তার উপর চোরের অপবাদ, সাথে আছে এলাকাবাসীর মায়ের খাওয়ার ভয়। তারপরও সবকিছু মাথায় রেখে অনেক সতর্কতার সাথে ওই বাড়িতে গিয়ে পৌঁছালাম। পেছনের দরজা দিয়ে একটু ঘরে ঢুকে এক প্রকার চোরের মতোই চুপি চুপি বিধবা মহিলার কাপড়ের হ্যাঙ্গার থেকে একটা লাল শাড়ি নিয়ে নেই। কিন্তু সিঁদুরটা নিতে অনেকটা বেগ পেতে হয়েছে আমায়। তবুও অনেক কষ্টে সিঁদুর সংগ্রহ করে বাড়িতে ফিরে আসার জন্য রওনা দেই। কিন্তু বিপত্তি বাধে মাঝপথে এসে। একজন মাঝবয়সী লোক আমার পথ আটকে দাঁড়ায়। সে আমার উল্টোমুখী হয়ে দাঁড়ানোর কারণে আমি তার চেহারাটা দেখতে পারছিলাম না। আমি কিছু জিজ্ঞেস করতেই সে আমাকে পুরুষ ও নারী কণ্ঠ মিশ্রিত কর্কশ বিভৎস গলায় বলে, যা নিয়ে যাচ্ছিস দিয়ে দে, না হয় তার পরিণাম ভালো হবে না। আমি পাল্টা জিজ্ঞেস করলাম, কি নিয়েছি আমি, কি বা ফিরিয়ে দেব? আমার পথ থেকে সরে যা, নয়তো খুবই খারাপ হবে। তার কথা শুনে আর বুঝতে বাকি রইল না, এইটা কোনো স্বাভাবিক মানুষ না। সে আমাকে ভয় দেখানোর জন্য পথ আটকে দাঁড়িয়েছে। তখন লোকটি আমার দিকে ফিরে তাকালে আমি উপলব্ধি করলাম আমার জীবনের প্রথম এক ভীতিকর পরিস্থিতি। লোকটির মুখটা থ্যাতলানো, চোখের কুঠুরিতে দুটি আগুনের গোলা জল জল করছে, আর মুখের চোয়াল বেয়ে অনবরত রক্ত চুয়ে চুয়ে পড়ছে। আমি এমন বীভৎস পরিস্থিতি সামাল কিভাবে দেব বুঝতে পারলাম না। যত তন্ত্র মন্ত্র আছে সব যেন ভুলে গিয়েছি। মুহূর্তের জন্য আমি পাথরে পরিণত হয়েছি। বিধবার লাল শাড়ি আর সিঁদুরের কৌটাটা শক্ত করে দু হাতে ধরে রেখেছি। যত যাই হোক, আমার এই জিনিস অঘরী বাবাকে পৌঁছাতে হবেই। অনেকবার চেষ্টা করেও নিজের সদ্য আয়ত্ত করা কোনো মন্ত্র মুখ দিয়ে বের হচ্ছিল না। এমন সময় সামনে থাকা অবয়বটি আবারও বীভৎস একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাসির তীব্রতা এতটা বেশি যে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। মনে হচ্ছে তার হাসির সাথে মুখ থেকে দুর্গন্ধযুক্ত কিছু লালা আমার মুখের উপর এসে পড়ল, আর আমি এই গন্ধ সহ্য করতে না পেরে বমি করার উপক্রম। এই বুঝি খোপ করে আমাকে ধরে ফেলবে অবয়বটি। আমি কিছুই ভাবতে পারছিলাম না। চোখ বন্ধ করে ফেললাম, আর মনে মনে যেন মৃত্যুকে আলিঙ্গনের সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই অদ্ভুত একটা আবছায়া আচমকা আমার সামনে এসে ভয়ঙ্কর সেই
অবয়বটিকে একটা আছাড় দিয়ে ছিটকে ফেলে দিল। আমার থেকে কয়েকশো হাত দূরে অবয়বটি ছিটকে পড়ল। অবয়বটি গোঙানির মতো একটা ভয়ঙ্কর শব্দ করে শ্মশানের দিকে দৌড়াতে দৌড়াতে অন্ধকারে মিলিয়ে গেল। আমি চোখ খুলে এতটুকু বুঝতে পারলাম, আমাকে হয়তো কেউ একজন রক্ষা করেছে, কিন্তু কে সেই? আশেপাশে কোথাও কাউকে দেখতে পেলাম না। যাই হোক, আর কিছু চিন্তা করার মতো সাহস বা সময় আমার কোনোটাই অবশিষ্ট রইল না। তাই দ্রুত পায়ে হেঁটে বাড়িতে পৌঁছে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙতেই দেখি শরীরে প্রচন্ড জ্বর। জ্বরের তীব্রতায় শরীরটা পুড়ে যাচ্ছে। কিন্তু কাল রাতের কথা তো কাউকে বলা যাবে না। আর আমার সাথে যা ঘটেছে তা অঘরী বাবাকেও বলা যাবে না। তিনি জানলে আমার সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। কিন্তু কবর থেকে কাফনের কাপড় পাবো কোথায়? এতগুলো হিন্দু গ্রামের মধ্যে মুসলমান বাড়ি নেই বললেই চলে। তাহলে কি মুসলিম গ্রামে গিয়ে নজরদারি রাখতে হবে যুবতী মেয়ের আত্মহত্যা করে কিনা? ওটার একমাত্র উপায়, তা না হলে অঘরী বাবাকে কি জবাব দেব আমি? অঘরী বাবার দেওয়া বই থেকে অর্জিত জ্ঞান দিয়ে নিজের চিকিৎসা নিজেই করতে লাগলাম। এতে ভালো ফলাফলও পেয়ে গেলাম। কয়েকদিন পর শরীর সুস্থ হয়ে যায়। অনেকটা খুশি লাগলো এই ভেবে যে যাক, অন্তত আমার অর্জিত জ্ঞান দিয়ে প্রথম একটা সফলতা পেলাম। পরের দিন চলে গেলাম অনেক দূরের একটা মুসলিম গ্রামে। নজরদারি আর খবরাখবর রেখে অনেক দিন পর পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সংবাদ। মুসলিম গ্রামে এক 20 বছর বয়সী মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দিনের বেলায় লাশ দাফনের সময় আমিও স্বয়ং সচক্ষে মেয়েটিকে কবর দেওয়া দেখি। সেদিনের মতো বোকামি নয়। আজকে মন্ত্রের বই থেকে কিছু মন্ত্র পড়ে আর কিছু তেল শরীরে মেখে নিয়ে যাই, যাতে করে কোনো অদৃশ্য শক্তি আমাকে ভয় দেখাতে না পারে। রাতের আধারে হাতে একটা কোদাল আর ছোট্ট একটা লাইট নিয়ে রওনা হয়ে যাই সেই কবরস্থানের উদ্দেশ্যে। মনে অনেকটা সাহস সঞ্চয় করে বের হলেও একটা জায়গায় ভয় ঠিক হয়েছিল। তা হলো মুসলিম গ্রামের লোকজন যদি কোনোভাবে টের পেয়ে যায় তাহলে শেষ রক্ষা আর হবে না। তাই অনেক বেশি সতর্ক হয়ে ধীরে ধীরে সেই কবরস্থানে প্রবেশ করি। কবরস্থানের এক কোণে নতুন কবরের উপর একটা হারিকেনের আলো টিম টিম করে জ্বলছে। তাই কবরের 4-5টা আলোকিত হয়ে আছে। তাছাড়া কবরস্থানের পুরো জায়গাটা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। বিলের মাঝখানে উঁচু একটা জায়গায় কবরস্থানটা। আসলে কবরস্থান বললেও ভুল হবে। এইটা একটা পরিত্যক্ত জায়গা। মুসলিম সম্প্রদায় আত্মহত্যাকারী মানুষের লাশ নিয়মিত কবরস্থানে দেওয়া যায় না। খালের পাড়ে বা দূরে কোথাও কবর দেওয়া হয়ে থাকে। তাই এই মেয়েটির লাশও এরকম এই জায়গায় কবর দিয়েছে। সেখানে এর আগেও অনেক আত্মহত্যাকারীর লাশ কবর দেওয়া আছে। আমি নতুন কবরের পাশে গিয়ে হ্যারিকেনের আলোটা নিভিয়ে আর সাথে সাথে ছোট্ট লাইটের আলো জ্বালিয়ে দ্রুত কোদাল চালাতে লাগলাম কবরের মাটি সরাতে। হঠাৎ আমার পেছন থেকে কাঁধে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। ঠিক যেমন ফ্রিজের দরজা খুললে আমরা যেরকম ঠান্ডা অনুভূতি পাই। সাথে কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, করিস নে এমন কাজ, বাঁচবি না বলে দিলাম। কিন্তু ফিরে যা, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। আমি পেছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি বুঝতে পারলাম আমাকে ভয় দেখানোর জন্য শয়তান হয়তো পিছু নিয়েছে। কিন্তু আমি যত যাই হোক হাল ছেড়ে দেওয়ার মানুষ নই। আমি আবারও কবরে কোদাল চালিয়ে অনেকটা মাটি সরিয়ে যখন
বাঁশের চাটাই তুলতে যাব, শুনতে পেলাম পাশের বাঁশ বাগানে প্রচন্ড ঝড় হচ্ছে, যেন সবকিছু ধুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। আমিও সবে তোয়াক্কা না করে চাটাই সরিয়ে নিলাম, আর ধবধবে সাদা কাফনে মোড়ানো সেই লাশটি দেখতে পেলাম। চাকুটা হাতে নিয়ে কবরের ভেতর উপুর হয়ে লাশের মাথার দিক থেকে কাফনের কাপড় যেই না চাকু চালাবো, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা দমকা হাওয়া অনুভব করলাম, আর আমি নিজেকে ধরে রাখতে না পেরে কবরের ভেতর উপুর হয়ে পড়ে গেলাম। আমি কবরে পড়তেই অদ্ভুতভাবে লাশটি দু হাতে আমাকে জড়িয়ে ধরল, আর কে জানি উপর থেকে আমার উপর মাটি ফেলতে শুরু করলো। আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না, এই বুঝি জীবিত মাটির নিচেই দাফন হয়ে যাব। আমার নিঃশ্বাস ভারী হয়ে এলো, শরীরের রক্ত যেন শান্ত নদীর মতো মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। আমি মূর্তিমান হয়ে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করছি। ঠিক সেই সময় একটা গরম হাওয়া এসে পুরো পরিবেশের রূপ পাল্টে দিল। ওই হাত কোথায় কি? লাশ তো কাফনে মোড়ানোই আছে, হাত আসবে কোত্থেকে? এক পোজ দিয়ে কাফনের কিছু অংশ কেটে নিয়ে কবরের উপরে উঠে আসি। সবকিছু স্বাভাবিক, কোথাও ঝড়ঝাপটা নেই, জায়গাটি আগের মতোই শান্ত হয়ে গেল। আমি বুঝতে পারি অবশ্যই ব্যতিক্রম কিছু ঘটেছে, কিন্তু কেউ একজন আমাকে রক্ষা করেছে। আমি আবারও কবরের মাটি ভরাট করে দিয়ে আমার জিনিসপত্র আর কাফনের টুকরো নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু কিছু দূর এসে আমার অনুভূতি হলো একটা হাত আমার বাম হাতে শক্ত করে ধরে রেখেছে। কিন্তু কি করে সম্ভব? আমার আশেপাশে তো কেউ নেই, আমি তো একাই হেঁটে যাচ্ছি। লাইটের আলোয় জ্বালিয়ে দেখলাম কাফনের কাপড় থেকে একটা হাত কবজি অবধি বের হয়ে এসে আমার হাত চেপে ধরেছে। এটা দেখে আমি ঝাঁকি দিয়ে কাপড়ের টুকরাটি মাটিতে ফেলে দিই। আমি বুঝতে পারলাম আমার যেন আমার কাজে ব্যর্থ হই, তাই কোনো অদৃশ্য শক্তি আমাকে ভয় দেখাচ্ছে। আমার জানা সব তন্ত্রমন্ত্র আছে, পাঠ করতে শুরু করলাম। পরক্ষণেই হাতটি কবজি গায়েব হয়ে গেল। আমি কাফনের কাপড়টি তুলে নিয়ে দ্রুত বাড়ির দিকে এসে পরের দিন সবকিছু নিয়ে অঘরী বাবার কাছে যাই। অঘরী বাবাকে জিনিসগুলো দিতেই তিনি মুচকি একটা হাসি দিয়ে বলল, কোনো সমস্যা হয়নি তো? আসলে তোমাকে প্রথম যেই আক্রমণ করেছিল সেটি ছিল ওই লোকের কারেন জিন। তুমি তার স্ত্রীর শাড়ি আর সিঁদুর চুরি করেছো বলে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম তুমি এমন কিছুর সম্মুখীন হবে, তাই তোমার পেছনে আমি দ্রাভিনকে পাঠিয়েছিলাম। আর কবরস্থানেও মেয়েটির কারেন জিন তোমাকে ভয় দেখিয়েছিল। দ্রাভিন তোমার পেছনে সেখানেও গিয়েছিল, কিন্তু সে অপবিত্র হিন্দু জিন হওয়ার কারণে কবরস্থানের ভেতর প্রবেশ করতে পারেনি, কিন্তু তার শক্তি দ্বারা বাতাসের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। তুমি কবরের ভেতর পড়ে যাওয়ার পর একটা গরম বাতাস পেয়েছিলে, আর তখনই পরিবেশটা ঠান্ডা হয়েছিল। ওই গরম বাতাসটাই ছিল দ্রবিণের শক্তি, যার জন্য তুমি ওই কারিনের হাত থেকে বেঁচে ফিরেছ। তবে তুমিও বেশ সাহসিকতা আর দক্ষতা দেখিয়েছ। আমি অবাক হয়ে অঘরী বাবার কথা শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম আমি তো ওনাকে কিছুই বলিনি, অথচ তিনি আমার থেকেও বেশি কিছু জানেন। আমি অঘরী বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, দ্রাভিনকে? অঘরী বাবা বললেন, আমার অনুসারী আর সহকারী অনেক মানুষ যেমন আছে, তেমনি অনেক জিনও আছে। দ্রাভিন হলো আমার জিন অনুসারীদের মধ্যে একজন। তার নামের অর্থ হলো প্রাচুর্য বা শক্তি। এখন থেকে দ্রাভিন তোমার সাথে সব সময়ই থাকবে, তাই তোমার পেছনে অনেক অদৃশ্য শক্তি ক্ষতি করতে চাইবে, আর এসব থেকে তোমাকে দ্রাভিন সুরক্ষা দেবে। এখন বাড়ি চলে যাও,
পরবর্তীতে তোমাকে আরো কাজ দেওয়া হবে, আর আস্তে আস্তে তোমাকে সমস্যা সমাধানের কাজও দেব। আর সহকারী হিসেবে তুমি দ্রাবিন-জিনের সর্বোচ্চ সাহায্য পাবে। তবে তুমি আপাতত দ্রাবিনকে কোনো আদেশ করতে পারবে না। অঘরী বাবার কথা শুনে আমি অনেক বেশি খুশি হই, কেননা এই যেন আমার বিশাল সফলতা। আর আমাকে একটা শক্তিশালী জিন সাহায্য করবে, এইটা ভাবতেই আনন্দে চোখে অশ্রু চলে এসেছে। সেদিনের মতো অঘরী বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। রাতের বেলায় দ্রাবিনের কথা আর শক্তি সম্পর্কে চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম। নিকষ কালো অন্ধকার, সামনের পথঘাট কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। তার সাথে রাতের পিনপতন নীরবতার মাঝে নিজের নিঃশ্বাসের শব্দটাও যেন স্পষ্ট, বজ্রপাতের মতো তীব্র ভূমিকম্প মনে হচ্ছে। অনুমান করে সামনের দিকে পা চালিয়ে শীতল নরম ঘাসের ওপর হেঁটে গন্তব্যর দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় পেছন থেকে ক্ষীণ কণ্ঠ করুণ সুরে বলে উঠল, যাস নে ওদিকে, জীবনের মায়া থাকলে ফিরে যা। তুই যা চাইছিস তা তোর মৃত্যুর পরোয়ানা, বাঁচবি না, ফিরে যা বলছি। আমিও সব কথার তোয়াক্কা না করেই আপন মনে আপন গতিতে ছুটে চলে সেই শ্মশানের দিকে। যত যাই হোক, আমাকে পুরোহিতের চিতার ছাই নিয়ে ফিরে আসতেই হবে, না হলে আমি ব্যর্থ। পরক্ষণেই সেই কথাগুলো চারপাশে প্রতিধ্বনি হতে লাগলো। যাস নে ওদিকে, জীবনের মায়া থাকলে ফিরে যা। তুই যা চাইছিস তা তোর মৃত্যুর পরোয়ানা, বাঁচবি না, ফিরে যা বলছি, ফিরে যা। এমন সময় খপ করে আমার পাটা কেউ একজন সজোরে চেপে ধরেছে আর হ্যাচকা টান দিয়ে আমাকে মাটিতে হেঁচড়ে শ্মশানের পাশের ঝোপের ভেতর নিয়ে যাচ্ছে। আমি নিজেকে সারানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমি ঘেমে একাকার হয়ে গিয়েছি, আর জল চেষ্টায় আমার বুকের ছাতি যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে আমার তন্দ্রা ছুটে গেল। কোথায় অন্ধকার, কোথায় কেউ নেই। আমি আমার রুমেই শুয়ে আছি। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কিন্তু জল তেষ্টাটা এখনো রয়ে গেছে। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। বুকের উপর অঘরী বাবার দেওয়া বইটি, যার উপর লেখা শয়তানের আত্মাহরণ। তার মানে আমি বইটি পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম, আর এইটা একটা খারাপ স্বপ্ন ছিল। শোয়া থেকে উঠে পাশের টেবিলে রাখা পাত্র থেকে জল ঢেলে তৃষ্ণা মিটিয়ে জল পান করলাম। গুরু জগন্নাথের এসব কথা শুনে আমি এক প্রকার ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। তিনি ঘটনার সূচনাতেই উপসংহার টেনে আমাকে এক প্রকার বোকা বানিয়ে দিল। তাহলে চলুন আবারও শুরু করি আজকের ঘটনা, গুরু জগন্নাথের মতো করেই। অন্ধকার রুমে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিয়ে এপাশ ওপাশ করে বারবার ঘুমানোর চেষ্টা করেও আজকে কেন জানি ঘুম আসছে না। একটা আগাম উত্তেজনা কাজ করছে, কিভাবে অঘরী বাবার দেওয়া কাজটা সম্পন্ন করে নিজেকে তান্ত্রিক বিদ্যা দ্রুত আয়ত্ত করব। কিছু পাওয়ার নেশা যে মানুষকে কতটা তীব্রভাবে ব্যাকুল করে তোলে, তা হয়তো আজকে আমি এই বাসনা মনে প্রাণে পোষণ না করলে হয়তো বুঝতে পারতাম না। চোখ বন্ধ করে কত কিছু ভাবছি, নিজের স্বপ্ন ও তার অপার সম্ভাবনা নিয়ে। শীতের এমন সময়ে ঠান্ডায় নাড়া দিয়েছে শরীরে, তাই চাদরটা টেনে গায়ের ওপর দিচ্ছি বারবার। আচমকা অনুভূত হলো রুমের মাঝে ঘুমট একটা পরিবেশ। বুঝে উঠতে পারলাম না এমন তীব্র শীতের মাঝে এত উষ্ণতা কিভাবে এলো রুমে। চোখ খুলে রুমের কোণে আলোক রশ্মির মতো একটা আলোকিত অবয়বের অস্তিত্ব দেখতে পেয়ে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর তা দেখে এত ঠান্ডার মাঝেও মুহূর্তে আমার পুরো দেহটা ঘামে ভিজে একাকার হয়ে গেল। আমার পুরো শরীরে কেউ যেন আগুনের জ্বলন্ত শিখার তাপ দিচ্ছে।
আমি ভয়ে ভয়ে কিছু জিজ্ঞেস করতেই যাব, ঠিক সেই সময় আলোকিত অবয়বটি বলে উঠল, ভয় পেও না জগন্নাথ, আমি দ্রাবিণ, অঘরী বাবার সহকারী জিন দ্রাবিণ। আমি তোমাকে একটা আগাম বার্তা দিতে এসেছি, কিন্তু তুমি আমার সাথে এখনো অভ্যস্ত না, তাই আমি তোমার সামনে আসাতেই তুমি ভয় পেয়েছ। আস্তে আস্তে তোমার ভয় কেটে যাবে, চিন্তা কইরো না। আগামীকাল অঘরী বাবার দেওয়া কাজ সম্পন্ন করতে গেলে অনেক সতর্ক থাকবে, কেননা এই কাজ কোনো মামুলি কাজ নয়। তাছাড়া তোমার এখন পিছনে অনেক আত্মা ক্ষতি করতে চাইবে, তাই সব সময় নিজের চোখ কান খোলা রেখো। বিপদ দেখলে নিজের আয়ত্ত করা তান্ত্রিক বিদ্যা কাজে লাগানোর চেষ্টা করো, আর আমি তোমার সাথেই থাকবো, ভয় পেও না। আর অঘরী বাবা বলেছেন এই তাবিজটি সব সময় তোমার সাথে রাখতে, এটি তোমার রক্ষা কবচ। এই বলে দ্রাবিণ আমাকে পশুর চামড়ায় আবৃত একটা তামার তাবিজ হাতে দিল, যার গায়ে খোদাই করে সংস্কৃত ভাষায় লেখা মহাশক্তিধর। তার মানে আমার বুঝতে বাকি রইল না অঘরী বাবা আমাকে কেন এই তাবিজ সাথে রাখতে বলেছেন। আমাকে সতর্ক বার্তা দিয়ে দ্রাবিণ অদৃশ্য হয়ে গেল। তখনই আমি অঘরী বাবার দেওয়া কাজের চিন্তা করতে লাগলাম। আমাদের গ্রাম হতে 2 গ্রাম দূরে আজকে একজন পুরোহিত মারা গেছেন, আর আগামীকাল তার শেষকৃত্য করা হবে পাশের শ্মশানে। আর আমার কাজ হলো সেই শ্মশান থেকে রাতের বেলায় গিয়ে পুরোহিতের চিতার ছাই নিয়ে আসা। এসব ভাবতে ভাবতে আমি সেদিনের মতো ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই আমি চলে যাই পাশের গ্রামে পুরোহিত শেষকৃত্য দেখার জন্য। আর রাতের বেলায় কিভাবে কি করব সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে চলে আসলাম বাড়িতে। রাত গড়াতেই সাথে একটা ছোট্ট লাইট আর একটা থলে নিয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। দুর্ভাগ্যবশত সেই রাতটা ছিল অমাবস্যার রাত, যার কারণে পরিবেশটা ঘুটঘুটে অন্ধকার ছিল। গ্রামের মূল রাস্তা থেকে নেমে গিয়ে খালের পাড় ধরে এগিয়ে যাচ্ছি শ্মশানের দিকে। শরীরটা কেমন যেন অনেক বেশি ভার হয়ে গেছে। সামনের অজানা আতঙ্ক আর আগের রাতের স্বপ্নের কথা মনে করে আরো বেশি ভীত হয়ে উঠেছিল মনটা। কিন্তু নিজেকে শান্ত করে মনে মনে বলে উঠলাম, না, এইসব কিছু ভুলভাল ভাবছি অযথা। আমাকে হতাশ হলে চলবে না। অঘরী বাবার দেওয়া সকল দায়িত্ব আমি পালন করব, যে কোনো মূল্যেই হোক পালন করবই। আমি একা মনে সব ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছি আমার ছোট্ট লাইটের আলো জ্বালিয়ে। কিন্তু মাঝে মাঝে খালের পানিতে ঝুপ করে কিছু একটা উপর থেকে পড়ছে, আবার নিজে থেকেই শান্ত হয়ে যাচ্ছে। দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হওয়া ডাক আর খাল পাড়ের হিজল গাছের ডালে বসে থাকা পাখির ডানা ঝাপটানোর হঠাৎ আতঙ্কটা যেন মনে চির ধরিয়ে দেয়। একটা সময় শ্মশানে পৌঁছে আমার সামনে দূর থেকে অন্ধকারের মাঝেও দৃশ্যমান হলো পুরোহিতের সেই চিতাটা। কিন্তু চিতার আশেপাশে অনেক বেশি ঘন কালো অন্ধকার। বেশ কয়েকটি অবয়ব দেখতে পেলাম। তাদের শরীরের আকৃতিটা যদিও রাতের আধারের চেয়েও ঘন কালো, কিন্তু চোখগুলো রক্ত লাল, আগুনের বলের মতো দেখতে। আমি সাহস না হারিয়ে সামনের দিকে এগিয়ে জিজ্ঞেস করলাম, কে ওখানে? এত রাতে এখানে কি করছিস? উত্তরে কোনো জবাব এলো না। আমি চিতার কাছে আসতেই দেখতে পেলাম কোথাও কেউ নেই। সদ্য লাশ পোড়ানো চিতাটা স্বাভাবিকভাবেই পড়ে আছে। চারপাশটা অন্ধকার, তার মাঝে ঝিঝি পোকার শব্দে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে সেখানে। আমি বেশি কিছু না ভেবে সাথে থাকা থলের ভেতর চিতার কিছু ছাই নিয়ে উল্টো পথে রওনা হব, ঠিক সেই মুহূর্তে পিছন থেকে একটা করুণ কান্নার শব্দ কানে ভেসে আসলো। আমি এসবের তোয়াক্কা না করে আবারও ফিরতে যাব, তখনই পাশ থেকে একটা মায়াময়ী হাসি শুনতে পেলাম। আমার বুঝতে বাকি রইল না আমি কিসের পাল্লায় পড়েছি।
এসব কেবল মায়াজাল সৃষ্টি করেছে আমার জন্য। আমি দাঁড়ালাম না, আর পিছেও তাকালাম না। হেঁটে বেরিয়ে যাওয়ার সময় সামনের দিকে দ্রুত পা চালাতে লাগলাম। এমন সময় কিছু একটার সাথে হুঁচট খেয়ে আমি মাটিতে পড়ে গেলাম। তখনই সামনে দেখতে পেলাম এক বিশাল দেহী কালো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর আমার দিকে তার একটা হাত বাড়িয়ে বলল, যা নিয়েছিস দিয়ে দে, এখান থেকে তুই কিছুই নিয়ে যেতে পারবি না। আমার কথা না শুনলে নিজের জীবনটাও নিয়ে যেতে পারবি না। আমি অবয়বটির কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম, আর মনে মনে হনুমান চল্লিশা সহ আরো কিছু মন্ত্র পাঠ করলাম। কিন্তু এতে করে কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। আমি বুঝতে পারলাম সামনে থাকা অবয়বটি যেমন তেমন কোনো অপশক্তি নয়, যার কারণে আমার মন্ত্র কাজ করছে না। ঠিক তখনই অবয়বটি বিশাল একটি লোমশ হাত দিয়ে আমার গলা চেপে ধরে, আমাকে মাটি থেকে উপরে তুলে ধরে, ছুঁড়ে মারে একদিকে। আমি মাটিতে আছাড় পরে ব্যথায় কুকড়াতে রইলাম। আর তখনই অঘরী বাবার দেওয়া তাবিজটির কথা মনে পড়তেই তাবিজটি বের করে অবয়বটির সামনে ধরলাম। তাবিজটি সামনে ধরতেই অবয়বটি আমার থেকে কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ল, আর তা দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এমন শক্তিশালী একটা তাবিজ, যার শক্তিতে এই অবয়ব পরাজিত হচ্ছে। আমি ঠিক তখনই মনের অজান্তেই দ্রাবিণের নাম উচ্চারণ করলাম, আর একটু পরেই দূর থেকে একটা গরম বাতাস অনুভূত হতে লাগলো। তারপরে ঠিক সেই বিশাল দেহী লোমশ কালো অবয়বটির সামনে দৃশ্যমান হলো আগুনের মতো জ্বলজ্বল করতে থাকা দ্রাবিণ। অবয়বটির সামনে দ্রাবিণ দৃশ্যমান হতেই কালো অবয়বটি আরো বীভৎস ভয়ঙ্কর হয়ে উঠল। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা একে অপরের পূর্ব শত্রু, যার কারণে দুজনের সাক্ষাৎ হতেই এতটা হিংস্র হয়ে উঠেছে তারা। এরপর শুরু হলো তাদের মাঝে তুমুল এক যুদ্ধ। পুরো শ্মশান জুড়ে প্রবল ঝড় উঠেছে। আমি দূর থেকে দাঁড়িয়ে তাদের যুদ্ধ দেখছিলাম। দ্রাবিণ কালো অবয়বটিকে ধরে বারবার মাটিতে আছড়ে ফেলছে, আর এক সময় অবয়বটি দ্রাবিণের কাছে পরাজিত হয়ে পালিয়ে গেল। আর যেতে যেতে দ্রাবিণকে হুমকি স্বরূপ বলে গেল, এই যুদ্ধ আজকে এখানেই শেষ নয়, পরে আবার দেখা হবে, আবার আসবো আমি। এরপর দ্রাবিণ এসে আমাকে বলল, তুমি এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বাকি পথ আমি তোমাকে সুরক্ষা দিচ্ছি। আমিও দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। আসার সময় পথে আর কোনো সমস্যা হলো না। পরদিন সন্ধ্যা হতেই চলে গেলাম অঘরী বাবার আস্তানায়। সেখানে ওই সময়টাতে কয়েকজন প্রান্তিক যজ্ঞ করে অঘরী বাবার নির্দেশে কিছু রিচুয়াল করছিলেন। আমি গিয়ে অঘরী বাবাকে প্রণাম করে শ্মশান থেকে নিয়ে আসা সেই চিতার ছাইয়ের ব্যাগটি হাতে দিলাম। অঘরী বাবা হাতে ব্যাগটি নিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলল, আমি জানতাম তুমি পারবে, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখানে যাদের দেখেছ তারাও তোমার মতো তান্ত্রিক বিদ্যা গ্রহণ করেছে, তাই তুমিও আজ থেকে এখানে থাকবে আর এক এক করে সব রিচুয়াল শিখে নেবে। এরপর অঘরী বাবা আমাকে একটা কালো ধুতি দিলে ওটা পরতে বলে, আর একটা রুদ্রাক্ষের মালা আমার গলায় পরিয়ে দেয়। এরপর আমি বাকি তান্ত্রিকদের সাথে তাদের চলমান যজ্ঞে অংশগ্রহণ করি। তারা একটি শূকরের ওপর পরীক্ষামূলকভাবে কালো জাদুর রিচুয়াল করছিল। আমি দেখতে পেলাম তাদের পাশে একটা গলায় রশি বাঁধা একটা শূকর, আর তার কিছু লোম নিয়ে বিভিন্ন উপকরণের সাথে সংমিশ্রণ করে শূকরের উপর লাল রঙের কিছু একটা রং ছিটিয়ে দিল। এরপর সমস্ত উপকরণ জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে একসাথে কয়েকটি কালো জাদুর মন্ত্র পাঠ করলো। এরপর অঘরী বাবা বলল, থামো, এবার তোমাদের কালো জাদু সফল হয়েছে। এই শূকরটি আগামীকালের মধ্যেই মারা যাবে, আর আগামীকাল তোমাদের শেখাবো কিভাবে
আত্মাদের বশ করতে হয়, কিন্তু তার জন্য দরকার হবে নরবলি। তাই একটা 2 মাস বয়সের শিশুকে উৎসর্গ করতে হবে। একজন তান্ত্রিককে একটা 2 মাসের শিশু নিয়ে আসার নির্দেশ দিল, আর পরদিন সেই তান্ত্রিক একটা শিশু বাচ্চা নিয়েও আসলো। আর আমরা দেখতে পেলাম পাশেই শুকুরটির মৃত অবস্থায় পড়ে আছে। তার মানে গতকালের কালো জাদু সফল হয়েছে। অঘরী বাবা জানায়, ভিকটিমের ওপর প্রত্যক্ষভাবে কালো জাদু করতে পারায় দ্রুত কার্যকর হয়েছে। আমরা সবাই মিলে সেদিনকার মতো আবারও নতুন যজ্ঞ শুরু করি। আজকের যজ্ঞ আত্মা বশীকরণ। আগুনের কুণ্ডলী প্রজ্বলিত করে তার মাঝে মন্ত্র পাঠ করতে করতে সরিষার তেল নিক্ষেপ করছিল একজন তান্ত্রিক। আর তেলের বেগ পেয়ে ধাউ ধাউ করে আগুন শিখা উত্তাপ হয়ে উঠেছিল। একটা পাত্রে ধূপকাঠি জ্বালিয়ে আর তীব্র ধোঁয়ায় চারিপাশ অন্ধকার করে একটা প্রখর গ্রাম সরাচ্ছে। এক পাশে দেবতাদের প্রতিমা আর তার পাশে বিভিন্ন উপকরণ রাখা আছে। একটা বড় থালায় রাখা আছে কিছু উপকরণ, যেমন কাফনের কাপড়, কবরের মাটি, বিধবা নারীর সিঁদুর, চিতার ছাই, পশুর চামড়া, রং বেরঙের রেশমি সুতা, কিছু জ্বলন্ত মোমবাতি আর কিছু লতা পাতা। এরপর অঘরী বাবার নির্দেশে সবাই একসাথে উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করি। শুরু হয়ে গেল আমাদের যজ্ঞের মূল ভয়াবহতা। আর অন্যদিকে বাচ্চা শিশুটি মন্ত্রের তীব্রতা আর ধূপকাঠির প্রখর ধোঁয়ায় চেঁচিয়ে কান্না আরম্ভ করল। কিন্তু আমাদের মন্ত্রের উচ্চারণ এতটাই তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার মাঝে এই বাচ্চার কান্নার বোঝার অবকাশ নেই। অঘরী বাবা একটা চকচকে ছুরি হাতে নিয়ে প্রতীয়মান সামনে এসে বলল, আর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে অবিরত কি জানি পড়েই যাচ্ছিল। এরপর এক হাতে ছুরিটা সামনে ধরে অন্য হাতের সামনে এগিয়ে দিতেই একজন তান্ত্রিক বাচ্চাটিকে অঘরী বাবার হাতে তুলে দিল। অঘরী বাবা তার চোখ না খুলেই ছুরি দিয়ে এক টানেই বাচ্চাটির বুকের মাঝে 2 ভাগ করে দিল। আর সাথে সাথেই সামনে থাকা প্রতীয়মান ভিতর থেকে একটা কালো ছায়ার মতো অভয় বেশে বাচ্চাটির বুক চিরে আত্মাটি বের করে নিয়ে গেল। এরপর অঘরী বাচ্চাটির গলায় ছুরি চালিয়ে ছোট্ট দেহ থেকে মাথাটি আলাদা করে নিল। ছোট্ট নিথর দেহটি থেকে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে, আর একজন তান্ত্রিক একটা পাত্রে সেই রক্তগুলো সংগ্রহ করছে। এরপর রক্তগুলো প্রতিমার গায়ে মেখে দিল। বাচ্চার নিথর দেহটি আস্তানার বাইরে ছুড়ে দিতেই কিছু অপেক্ষামান পিশাচ টানাটানি করে নিয়ে গেল। আমি তখন বাস্তবতায় যেন ক্লান্ত ঘোড়া। চোখের সামনে এমন বিভৎস পিশাচদের মতো ভয়াবহ কাজগুলো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিলাম। আমিও কেমন যেন দস্তুর একটা হায়না রূপ নিয়েছিলাম তখন। যেন এক মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল সেখানে। এরপর দেখতে পাই একদল কুৎসিত চেহারার প্রেতাত্মা দল বেঁধে আস্তানায় এসে হাজির হলো, আর একে একে অঘরী বাবাকে প্রণাম করে তার বশ্যতা স্বীকার করলো। এরপর অঘরী বাবা বলল, এরা সবাই আজ থেকে আমার গোলাম। আমি তাদের দেবতাকে ভোগ দিয়েছি, তাদের বশ করেছি। তোমরা কালো জাদুর কাজে তাদেরকে ব্যবহার করতে পারবে, তবে তাদের বিশেষ কোনো কাজ দেওয়ার আগে অবশ্যই তাদের দেবতাকে কিছু ভোগ দিতে হবে, না হলে তোমাদের বিপদ হতে পারে। এরপর থেকেই আমি প্রতিনিয়ত আস্তানায় গিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্র ও রিচুয়াল শিখি। আমি অঘরী বাবা ও দ্রাবিণের সাহায্যে অল্প কিছুদিনের মাঝেই একজন শক্তিশালী তান্ত্রিকে পরিণত হই। নিজেকে নিয়ে নিজেই শক্তিশালী কেন বলছি, হয়তো তাই ভাবছেন। আমার আগামী ঘটনাগুলো শুনলে অবশ্যই তার কারণ জানতে পারবেন। এরপর থেকে আমি অঘরী বাবার নির্দেশে ধীরে ধীরে ছোটখাটো অনেক কাজ করি। জিনে ধরা রোগীকে সুস্থ করা,
আর কালো জাদু কাটিয়ে তোলা সহ আমার বিভিন্ন তান্ত্রিকীয় কর্মদক্ষতা সম্পর্কে কিছুদিনের মাঝেই আশেপাশের কয়েক গ্রামে আমার নাম ছড়িয়ে যায়। তান্ত্রিক হলেই হয় না, তার জন্য নীতি নিয়ম মান্য করা জরুরি। আর আমি চেয়েছিলাম নিয়মের বাইরে গিয়ে নিজেকে শক্তিধর বানাতে, তাই হয়তো অল্পতেই আমার বিনাশ হয়েছে। তো সম্মানিত লিসেনার্স, এই ছিল গুরু জগন্নাথ তান্ত্রিকের উত্থানের ঘটনা। আপনারা আগামীতে শুনবেন তার বিভিন্ন সলভ এবং আনসলভ করা ঘটনা, আর তার জন্য যুক্ত থাকুন ভূত আড্ডার সাথে। আশা করছি আজকের ঘটনাটি সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমাদের সার্থকতা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ঘটনায়। আজকের মতো আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আরাফাত, দোহা, কাতার। ধন্যবাদ আরাফাত ভাই, গুরু জগন্নাথের এত সুন্দর ঘটনাটি আমাদেরকে এত ভালোভাবে লিখে পাঠানোর জন্য। সত্যি আজকে ভয়ের অন্য এক লেভেলে চলে গিয়েছিলাম পড়ার সময়। ধন্যবাদ ভাই, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আশা করি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অসম্ভব রকমের ভালো লেগেছে। তো শ্রোতা বন্ধুগণ, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda@gmail.com, bhootaadda@gmail.com। তাহলে আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।